পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে যে এই অ্যাপ্লিকেশনটাকে আমরা অ্যাকসেপ্টও করাবো না, এটাকে যাতে খারিজ না হয় তার ব্যবস্থা করাবো। এমনি সাধারণভাবে মনে হবে আপনার হয়তো যে আপনি এটাকে নিলেনও না, আবার ফেরতও দিলেন না, তার মানে তো না নেওয়াই করবে। আইনের ভাষাটা কিন্তু সেটা নয়। আইনের ভাষাটা হচ্ছে আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি না কিন্তু ডিসমিসও করছি না, মানে আমি এটাকে ফেলে রেখে দিলাম। অর্থাৎ তুমি অফিসিয়ালি এটার মধ্যে ইনক্লুডেড হয়ে গেলে কোন শর্তে, যে তোমার আর অপোজিশন সরকার দিতে পারবে না। অর্থাৎ সরকার যে ডেট নেওয়ার খেলাটা খেলছিল সেটা আরো বন্ধ হয়ে গেল। মাননীয় বিচারপতিরা বললেন যে তোমরা তোমাদের কথা শোনাতে পারবে, তোমাদের যে বক্তব্য তোমরা দিতে পারবে, তোমাদের যদি কোনো লিখিত সাবমিশন থাকে সেটা তোমরা করতে পারবে। আমাদের তো শুধু এইটুকুই চাওয়ার ছিল। আমরা বলেছিলাম যে এই মামলাতে আমরা হরিশ সালভেজিকে নিয়ে পরে ঢুকব। সমস্যাটা হচ্ছে ব্যক্তিটার নাম হরিশ সালভেজি। একমাত্র শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছাড়া হরিশ সালভেকে দিয়ে পশ্চিমবঙ্গের আর কোনো মানুষ মামলা লড়াতে পারেননি। কারণ তার মানে ওই লেভেলটাকে বোঝানো যাবে না, মানে ওইখানে যারা বিচরণ করেন না সেই লেভেলটা বোঝানোটা মুশকিল। বিশ্বে যদি 196টা দেশ থাকে তাহলে মোটামুটি 100টা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তার সরাসরি সংযোগ আছে। কয়েকদিন আগে দেখবেন যে ট্রাম্পের শপথ গ্রহণ হচ্ছে, সেখানে আমন্ত্রিত হচ্ছে হরিশ সালভেজি। এমনি মানে সাধারণত মামলা নেন না, তাও আমরা আমাদের মামলাটাকে নেওয়ানো করিয়েছিলাম। সমস্যা হলো আপনি যখনই মামলা দিতে যাবেন, যে মামলাই দেন না কেন, তিনি পরিষ্কার বলবেন যে আপনারা অন্য কোনো ব্যাকআপ নিয়ে রাখবেন। এটা তার পরিষ্কার কথা। আপনি চলে যান তার যে চেম্বার আছে সেখানে, হোয়াইট হাউস, সুপ্রিম কোর্টের উল্টো দিকে হোয়াইট হাউস বলে জায়গা আছে, সেখানে তার লয়ারদের বিষয় হচ্ছে অধিকাংশ সময় অনলাইনে থাকে। মামলা কল হোক বা না হোক, তার মুখ দেখানো মানেই হচ্ছে ফুল ফিস চলে যাবে। যে পরিকল্পনা করে আমরা নেমেছিলাম আমাদের সাংগঠনিক ব্যর্থতার জন্য সেই পরিমাণ অর্থ আমরা সংগ্রহ করতে পারি। যে জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিল যে কোন দিন আমরা ওনাকে মামলার জন্য কল করে নেব, সেই দিনটাই কল করতে হবে যেদিন ফুল শুনানি হবে, না হলে পরে কল করে লাভ নেই কোনো। সেটা আমরা ঠিক করতে পারছিলাম না। লাস্টের দিনে যে শুনানি হলো তার আগে থেকে ওনার চেম্বার থেকে বলে দেওয়া হয়েছিল যে উনি অ্যাভেলেবেল থাকবেন না। আমরা তখন ইমিডিয়েটলি অন্যান্য আইনজীবীদেরকে চেষ্টা করি। গোপাল সুব্রমণিয়াম আরেকজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লয়ার, তিনি প্রথমে ব্রিফ নিয়েও তারপরে বলেন যে এত কম সময়ের জন্য মানে মধ্যে আমার পক্ষে তৈরি হওয়া সম্ভব নয়, তিনি ব্রিফ না করে দেন। যাই হোক, যে আইনজীবীকে আমরা দিয়ে রেখেছি গুরুকৃষ্ণ কুমার এবং নচিকেতা যোশী, তারা যথেষ্ট বড় নাম, সেটা দেখলে পরেই বুঝতে পারবে। আর আগের দিনে শুনানিতে আমাদের কর্মচারীদের পক্ষে কোনো উকিলকে তুলতেই হয়নি। যা বলার মাননীয় বিচারপতি নিজেই বলে দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু এর পরের দিন যে শুনানিটা আসছে, সেই শুনানিটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলাতে দুটো পয়েন্ট আছে। রোপা 2009-এর যে বকেয়া, সেই বকেয়া, সেটা সম্পর্কে হাইকোর্ট বলছে যে লিগেলি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত। সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে এই অধিকারের জায়গাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। আপাতত রিলিফ হিসেবে 25% দিতে বলেছে, কিন্তু নিশ্চিন্ত থাকুন 100%ই দিতে হবে। কিন্তু এই মামলাতে আমরা আরো একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি, যেটা পরবর্তী শুনানিতে ঠিক হবে। ইজ ইট আ ফান্ডামেন্টাল রাইট অর নট? এটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কিনা। এইটাকে যদি এস্টাবলিশ করতে পারা যায়, তাহলে কোন সরকার ডিএর কথাটা পে কমিশনে লিখুক না লিখুক, আপনাকে এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে। কিন্তু পরের দিনের
এই লড়াইটাকে জেতার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, আমি খুব সরি টু সে, আমাদের কাছে সেই পরিমাণ অর্থ কিন্তু নেই। খুব তাড়াতাড়ি আমরা হিসেব দিয়ে দেবো একজন অ্যাকাউন্ট ডিটেল সহ। আমাদেরকে কিন্তু নামতে হবে, হাই স্কুল সমস্ত অফিসগুলোতে যেতে হবে, না গেলে কিন্তু হবে না। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনাদের ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতে। লড়াইয়ের স্ট্র্যাটেজি আমরা ঠিক করতে পারি, কিন্তু সব কিছু তো আর আমরা করতে পারি না, কিছু কাজ তো আপনাদেরকে জন্য রাখা থাকবে। যদি দায়িত্ব নিয়ে বেরোতে পারেন গোটা রাজ্য জুড়ে, তাহলে এই মামলাতেই একদম চিরকালের জন্য ডিএটাকে আইনি অধিকার দিয়ে পরেই মামলা থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং জিতে বেরিয়ে আসবো। আর সেটা যদি না হয় তাহলে লিগেলি এনফোর্সেবল রাইট 2009 রুপার বকেয়া নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আপনারা ঠিক করবেন। আশা করি এই সম্পর্কিত যা জিজ্ঞাসা ছিল, যা যা প্রশ্ন উঠছিল, সেগুলোর উত্তর আমরা দিয়ে দিতে পেরেছি। আর আমাদের কাছে ঢোকানোর কিছু নেই, কারণ এখান থেকে আমাদের ভেস্টের ইন্টারেস্ট কিছু নেই যে যেখান থেকে এই কথাগুলো হতে পারে। সরকার এখন চিন্তা ভাবনা করছে, সরকার দেখবেন কোনো কোনো মামলাকারীকে বলিয়েওছে, এটা সরকারেরই বলানো কথা, তাদের সাথে মিটিংয়ে বসে সরকারই তাদেরকে দিয়ে এই হাওয়াটাকে চাগান দেওয়া করাচ্ছে যে এটা শুধুমাত্র সরকারি কর্মচারীরা পাবেন, বাকিরা পাবেন না। সেটা যদি হয়, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বাকিটা আমরা বুঝে নেব। সেটা রাস্তার আন্দোলন দিয়ে, সেটা আদালতের লড়াই দিয়ে। আজকে আর একটা খবর পেলাম যে আমি আগেও বলেছিলাম, দেখবেন যে 40,000 কোটি টাকার কথাটা বলছে, সেই 40,000 কোটি টাকার হিসেবটা কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারী পেনশনার নয়, আধা সরকারি অর্থাৎ সরকারি অধিগৃহীত যেসব সংস্থা আছে এবং গভর্নমেন্ট স্পন্সর যারা, তাদের কর্মচারীদেরও বকেয়ার পরিমাণ। সুতরাং সরকার হলফনামা দিয়ে পরে বলছে যে সকলের বকেয়ার কথা, আর এক শ্রেণীর কর্মচারী নেতৃত্ব তারাই সরকারের কথা অনুযায়ী হাওয়া গরম করছে যে এটা সবাই পাবেন না। তাহলে বুঝে নিন তাদের চরিত্রটা। আমরা কোনো সময় বলিনি যে এই কৃতিত্ব সম্পূর্ণরূপে আমাদের, কিন্তু তারা যখন কৃতিত্বের দাবি করেছেন তখন বলেছেন যে না, সংগ্রামী যৌথ মঞ্চের কোনো কৃতিত্ব নেই। আমরা তখন পাল্টা প্রশ্ন তুলতে বাধ্য হয়েছি যে কৃতিত্ব যদি না থাকে তাহলে এতদিন ধরে যে মামলাটা ঝুলছিল তার ব্যর্থতার দায়ও নিতে হবে। আমরা ঢোকার পরে 3 মাসের মধ্যে মামলা মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়ালো, তাহলে 2.5 বছর ধরে কি করছিলেন সেই ব্যর্থতার দায়টা নেই। এখন এই কথা শুনে একদল বলতে শুরু করেছে যে তাহলে ন্যাশনাল মামলাও তো ঝুলছে, ওদের যদি কৃতিত্ব থাকতো তাহলে ন্যাশনাল মামলাটাকে কেন সমাধান করতে পারছে না। একটা কথা বলে রেখে যে ন্যাশনাল মামলাটার ইতিপূর্বে প্রায় 6টা বেঞ্চ পরিবর্তন হয়েছে, তারপরেও ফিনান্সিয়াল ম্যাটারের মামলাতে সব পক্ষের সব হলফনামা কিন্তু লিখিত আকারে জমা পড়ে গেছে, কারোর কোনো বক্তব্য লিখিত আকারে পড়তে বাকি নেই। আর শুধুমাত্র 2টো শুনানি বাকি হবে, হয়তো এই 2টো শুনানির মধ্যে রায় বেরিয়ে চলে আসবে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এর আগেও তো আমরা ফিনান্সিয়াল ম্যাটারের মামলা করেছি, আদালতে আরো অন্যান্য সেক্টরে ফিনান্সিয়াল ম্যাটারের মামলা আছে, কলকাতা হাইকোর্টেই আছে। 5 বছর 7 বছর হয়ে গেছে সরকারের কাছ থেকে হলফনামাই আদায় করতে পারে। আর আমাদের মামলাতে সরকার পক্ষকে অন্তত 3 বার হলফনামা দিতে হয়েছে, আমরাও তার উত্তর দিয়েছি। হলফনামা কিছু বাকি নেই, শুধু 2টো ফুল শুনানি লাগবে। আশা করছি যে গ্রীষ্মের ছুটি পরে 10 তারিখে কোর্ট খুলছে, খুব দ্রুত আমাদের শুনানির ব্যবস্থা হবে। এটা নিয়ে সন্দেহ নেই, ন্যাশনাল মামলা খুব দ্রুত, মানে যতটা দ্রুত সম্ভব চেষ্টা করে এটাকে শুনানি ব্যবস্থা করে আমরা যা কিছু করার সেটা করছি। আসলে এইসব মানুষরা আছেন বলেই আমাদের কাজ করার প্রেরণাটাও আমরা প্রতিনিধিত্ব পেয়েছি। 2010 সালের বিষয়, 2010 সালের বিষয়ে বলছি যে 2টো রাস্তা আমরা ঠিক করেছি। একটা হচ্ছে ভিতর থেকেই যেভাবে 2006টাকে আমরা সমাধান করেছি,
সেভাবেই বিষয়টাকে সমাধান করে নেওয়া, তার রাস্তাটা খোলা আছে, সেই কাজটা চলছে। আর একটা হচ্ছে যে আজ আদালতের মাধ্যমে যাওয়া। একটা কথা জানিয়ে রাখি, 2010-এর কেস যেটা আমাদের পক্ষ থেকে করার কথা ছিল হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ফাইল করিনি, হোল্ড করে রাখা আছে। শুধুমাত্র যদি ভিতর থেকে কাজকর্ম করে এটা সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে আদালতের জায়গাতে যাবো না, কিন্তু কেস রেডি ছিল, সেগুলো পরে ক্লিয়ার হয়ে গেছে। আর 2017 আজকে মামলা ছিল, আমাদের পক্ষ থেকে বলার কোনো সুযোগ আসেনি, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি, সুতরাং সমস্ত প্রস্তুতি নিয়েই আছি। আর এই মামলাতেও আমরা কোনো ঢিলেমি দিইনি। দুটো মামলা আপাতত আমরা সংগ্রামী মুফতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হয়েছে। একটা হলো অ্যাপটিটিউড টেস্টের মামলা, আর একটা হলো ওয়েমারের মামলা। সুতরাং দুটো মামলায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই লড়াইটা করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, আর সবাইকে বেঁধে বেঁধে রাখুন, না হলে পরে আপনাদের মাঝে মাঝে যে শুয়ে পড়ার বিষয়টা আসছে, এটা থেকে কিন্তু কাটাতে হবে। হেড টিচারের বিষয়টা কিন্তু একটা জটিল আছে, এত সহজ ব্যাপার নয়। আমরা চেষ্টা করছি, এটাও চেষ্টা করছি ভিতর থেকে যদি ব্যবস্থা করানো যায়। মামলা মোকদ্দমা করে এটা করা খুব চাপ। তুমি যেহেতু তোমার স্কিলটাকে মেনে নিয়েই জয়েন করেছো, এটা একটা চাপ আছে, দেখতে হবে। আমরা চেষ্টা করছি। ভালো থাকবেন সকলে।